আসসালামু আলাইকুম। আচ্ছা, গতদিন আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল এবং আমরা কন্টিনিউ করতে পারি নাই। তাই গতদিনের ক্লাসের কন্টিনিউ যতটুকু ছিল বাকি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমরা সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়গুলো যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেগুলো থেকে কিভাবে ওই টপিকগুলো আমরা সাজিয়ে গুছিয়ে পড়তে পারি সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা 1, 2, 3টা টপিক নিয়ে অলরেডি আলোচনা করেছি। তো আজকে 4 নাম্বার সদর দপ্তর নিয়ে আলোচনা করব। সদর দপ্তর আলোচনা করতে করতেই আমাদের ফোনের যা হওয়ার তাই হয়েছিল। এখনো ফোনে টুংটাং শব্দ হচ্ছে, আমি সেটা একটু অফ করে দিই। ওকে, তো সদর দপ্তর থেকে আমি প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আন্তর্জাতিক থেকে প্রশ্ন হবে কিন্তু সদর দপ্তর থেকে হবে না, এটা মানে খুব কম দেখা গেছে। সো বিভিন্ন সংস্থার সদর দপ্তর কোথায়, সেই সংস্থার প্রধানকে, বা সেই সংস্থায় মোট কতটি দেশ আছে এবং সর্বশেষ যুক্ত হওয়া দেশ কোনটি, এ ধরনের প্রশ্ন প্রায় প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় আসে, যে সকল পরীক্ষায় সাধারণ জ্ঞান আছে এবং আন্তর্জাতিক আছে। তো কিভাবে সেটা পড়তে হবে? তো প্রথমে যে কাজটা করতে হবে, আমরা নর্মালি এভাবে করি যে সার্কের সদর দপ্তর কোথায়, তারপর ধরো জাতিসংঘের সদর দপ্তর কোথায়, এভাবে কি বলে এলোপাথারি পড়ি। কিন্তু সেটা না করে আমরা যে কাজটা করব, যে জায়গাটার নাম মনে রাখবো এবং সেই জায়গায় কোন কোন সংস্থার সদর দপ্তর সেটা একসাথে করে ফেলবো। যেমন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই কয়টা জিনিসের সদর দপ্তর আছে। আরও হয়তো বা অন্যান্য সংস্থারও থাকতে পারে, কিন্তু আমি বই ঘেটে ঘুটে এই 5টা পেয়েছি, যে এই 5টা যদি পরীক্ষায়ও আসে তাহলে এই 5টা থেকে আশা করছি আসবে। আবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অন্যান্য কিছু সংস্থার সদর দপ্তর আছে। তো চলো আমি একটা স্টাইল শেখাই যে কিভাবে পড়তে হবে। সো মনে করো তুমি পড়ছো নিউ ইয়র্কে কোন কোন সংস্থার সদর দপ্তর। সো তোমার প্রথম কাজ হবে সেই সংস্থাগুলোর নাম আগে লিখে ফেলা। সো ইউএন, ইউএনডিপি, ইউনিসেফ, ইউএনএফপিএ, ইউনিফেম। সো এগুলো যখন তুমি লিখে ফেললা, এবার তোমার মনে রাখার পালা, যে তুমি কিভাবে মনে রাখবা যে এই সংস্থাগুলোর সদর দপ্তর নিউ ইয়র্ক, কিভাবে মনে রাখবা। তো প্রথমে তোমার মাথায় একটা প্ল্যান আসতে পারে যে আচ্ছা, নিউ ইয়র্কে যাদের সদর দপ্তর তাদের সবার শুরুতে ইউ আছে, আবার সাথে এন আছে। যাই হোক, এন এর কথা যদি বাদ দিই, তোমার মাথায় প্রথমে নক করতে পারে যে আচ্ছা, এদের সবার শুরুতে তো ইউ আছে। তখন হয়তো বা তুমি ভাবতে পারো ওকে, যে যাদের শুরুতে বা যে সকল সংস্থার শুরুতে ইউ আছে তাদের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। এটা তোমার প্রাইমারি তোমার মাথায় কিন্তু চলে আসবে। বাট কিছুক্ষণ পরেই তুমি হয়তো একটা ধাক্কা খেয়ে যাবা, যে যখন তুমি দেখবা যে ইউনিসেফ এরও শুরুতে ইউ আছে কিন্তু এর সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্ক না, তখন তুমি একটা ধাক্কা খেয়ে যাবা। তার মানে প্রথমে তুমি যে প্ল্যানটা করেছিলা যে নামের শুরুতে ইউ আছে, তার মানে এর সদর দপ্তর নিউ ইয়র্ক, কোনো সন্দেহ নেই। কিন্তু যখনই তুমি ইউ দিয়ে অন্যান্য আরো সংস্থা পাবা, যেমন ইউনিসেফ পেলা, তারপর ইউএনসিটিএডি, এছাড়া ইউএনসিএইচআর, এছাড়া ইউএনসিআরএইচ। তোমরা জানো যে তাহসান বাংলাদেশে কিন্তু এটার, জানো না, শিল্পী তাহসান। ওকে, যেটা বলছিলাম যে তুমি এরকম আরো অনেকগুলো সংস্থা পাবা যেগুলোর শুরুতে কিন্তু আবার ইউ আছে, কিন্তু এগুলো কারোরই সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্ক না। যেমন এছাড়া আরো আছে ইউএনআইটিএআর, ইউএনআরআইএসডি। সো দেখো, ইউ দিয়ে এই যে এতগুলো সংস্থা, এগুলোর কারোই সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কিন্তু না। তাহলে এবার তোমার কাজ কি? তাহলে তুমি প্রথমে যে প্ল্যানটা করেছিলে সেটা ভেস্তে গেল, যে ইউ থাকা মানে নিউ ইয়র্ক, সেটা আর হচ্ছে না। তাহলে এবার তোমাকে কি চিন্তা করতে হবে সেটা আমি একটু ধরিয়ে দেই। আমি যেভাবে চিন্তা করতাম সেটা হচ্ছে, তুমি যদি একটু একটা জিনিস লক্ষ্য করো। আচ্ছা,
আস্তাগফিরুল্লাহ, সরি আমি ইউনিসেফ কেন লিখছি, ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্ক, মাফ করে দিও, ইউনিসেফ না, ইউনিসেফ না, ইউনেস্কো, ইউনেস্কো। সো মানে থুক্কু তওবা, ওকে, ইউনিসেফ তো এখানে লিখছি, ইউনেস্কো। তাহলে ইউনেস্কো, ইউএনসিটিএডি, ইউএনসিএসআর, ইউএনসিআরএইচ, ইউনিটার আনরেস্ট, ওকে, এগুলোর কারোরই সদর দপ্তর নিউ ইয়র্ক না। তাহলে এবার তোমার প্ল্যানিংটা হচ্ছে, লক্ষ্য করো ভাইয়া, ইউনেস্কোতে এস আছে, এবং যদি খেয়াল করো যে পাঁচটার সংস্থা ইউ দিয়ে শুরু, এদের কারোরই ভিতরে এস কথাটা নাই। তাহলে তুমি এসটাকে মার্ক করলা, এবং এখানে যে 6টা সংস্থা লিখেছি, এই 6টার মধ্যে এটাতেও এস আছে, ভালো কথা। আবার লক্ষ্য করো বাকি যে 4টা আছে এর মধ্যে 2টাতে টি আছে, এবং যদি খেয়াল করো এই সংস্থাগুলোর কোনো নামের মধ্যেই কিন্তু টি লেটারটা নেই। অ্যান্ড লাস্ট ওয়ান, বাকি 2টাতে দেখো আর আছে। এখন তুমি বলতে পারো ভাইয়া বাকি 2টাতে এইচ আছে, এখানেও তো কোথাও এইচ নাই, সো তুমি তোমার মতো করে মানে চিন্তাটা করতে পারো। তাহলে লক্ষ্য করো ABCDFGH করে PQRST, এই যে 3টা লেটার একসাথে, তো আমি এটাকে এভাবেই লিখি RTS। এভাবে লেখার কারণ হচ্ছে যেহেতু বায়োলজির মানুষ, তোমরা জানো যে ম্যালেরিয়ার টিকার নাম হচ্ছে RTS, S, তাই না ভাই? সো যাতে ওই ম্যালেরিয়ার টিকাটা তো আমাদের মনে রাখতেই হবে, তো সেই সাথে যাতে এটাও মনে থাকে। তার মানে ঘটনা হচ্ছে এটা যে এখন কিন্তু জিনিসটা হয়ে গেল, কিভাবে হয়ে গেল? তাহলে আমরা মনে রাখবো এভাবে যে সকল সংস্থার শুরুতে ইউ আছে এবং ভেতরে RTS নাই, তাদের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। তাহলে এরপর কিন্তু আর নিউ ইয়র্কে কোন কোন সংস্থার সদর দপ্তর, এটা কিন্তু আর ভুল হওয়ার চান্স নাই বললেই চলে। আশা করি বুঝতে পারছো কিনা? তার মানে তুমি প্ল্যানিং করবা, সেটা ভেস্তে যাবে, দেন তুমি সেটাকে আবার কি বলবা, সেটাকে আবার তুমি কি যোজন বিয়োজন করে তোমার মতো করে বানাবা। তাহলে দেখো, তাহলে আমরা কিভাবে মনে রাখবো কোন কোন সংস্থার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, যাদের শুরুতে ইউ আছে কিন্তু ভেতরে RTS নাই। শেষ, আশা করি বুঝতে পেরেছো। এবং এভাবে যে সকল জায়গায় অনেকগুলো সংস্থার সদর দপ্তর, সেগুলো আমরা একসাথে পড়বো, আর যেগুলোর একটাই আছে সেগুলো তো একদম ঠাটা মুখস্থ করে ফেলবো। তো এই হচ্ছে বিষয়। এটা বুঝছো কিনা? আমার হাতে অন্য কোনো ফোন নাই, আমি পেছনে গিয়ে তোমাদের কমেন্টস পড়ছি, তোমরা একটু আমাকে জানাও যে এই বিষয়টা বুঝছো কিনা বা এখন মনে থাকবে কিনা। হ্যাঁ, আমি দুটাতে ইউনিসেফ লিখছি, হ্যাঁ লিখছি, ওইটা পরে ঠিক করছি। তোমাদের কমেন্ট সাথে সাথে দেখলে হয়তো বা আগেই ঠিক করতে পারতাম। জি ভাইয়া, ইউনিসেফ ঠিক করা হয়েছে। ওকে, আচ্ছা, ভেরি গুড, বুঝতে পারছো, তাহলে তো খুবই ভালো। এবার আন্তর্জাতিকের আরেকটা হট টপিকে আমরা চলে যাই। আন্তর্জাতিকের আরেকটা হট টপিকে, তাহলে বাকিগুলো আমি বলছি না, আমি জাস্ট প্রত্যেকটার একটা একটা করে এক্সাম্পল দিচ্ছি। এভাবে জেনেভা, সুইজারল্যান্ডে সবচেয়ে মনে হয় বেশি সংস্থার সদর দপ্তর ওখানে, তাহলে দেখি যাতে তুমি বলে দিতে পারো এটা জেনেভা, সেই টেকনিকগুলো আছে, সেগুলো আমরা আলাদা করে যখন সদর দপ্তর পড়াবো তখন সবগুলো সদর দপ্তর একসাথে বলে দিব। বাট আমি প্রথম যে ক্লাসটা নিচ্ছি আসলে সবগুলো কিভাবে গোছায় পড়বা সেটা বলার চেষ্টা করছি। তাহলে 5 নাম্বার একটা হট টপিক হচ্ছে প্রণালী। প্রণালী, তো প্রণালী থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে বা প্রণালী বিষয়টা কি? তো অনেকেই প্রণালীকে নালা নদী এরকম ভেবে থাকে। তো মেইন বিষয় হলো, মনে করো এটা একটা স্থলভাগ, এটা আর একটা স্থলভাগ, এটা একটা স্থল, এটা আর একটা স্থল, আর মনে করো এপাশে জলরাশি, সেটা নদী হতে পারে, সাগর হতে পারে, এবং এপাশেও মনে করো আরেকটা জলরাশি, সেটাও নদী বা সাগর হতে পারে। তাহলে এই যে জায়গাটা
এই জায়গাটাই হচ্ছে প্রণালী, এই জায়গাটা হচ্ছে প্রণালী। তাহলে প্রণালী হচ্ছে একটা সংকীর্ণ জলরাশি যেটা কি করে, নদী বা সাগর কে যুক্ত করে এবং দুইটা স্থলভাগকে পৃথক করে। তাহলে প্রণালী হচ্ছে একটা জলরাশি। তো যেহেতু জলরাশি, তাহলে এই জলরাশি দিয়ে এই সাগর আর এই সাগর, হতে পারে এটা মহাসাগর, হতে পারে এটা উপসাগর বা শুধু সাগর, হোয়াট এভার। তাহলে প্রণালী হচ্ছে এমন একটা জলরাশি যার দুই দিকে স্থলভাগ থাকবে। তার মানে প্রণালী কি করে, অলওয়েজ স্থলভাগকে পৃথক করে, ঠিক আছে, আর দুইটা জলভাগকে যুক্ত করে, ঠিক আছে। এখন কোন প্রণালী কাকে পৃথক করে, কাকে যুক্ত করে, সেটাই আমরা শিখব এবং সেটাই পরীক্ষায় আসে। পরীক্ষায় এভাবে আসে যে যে জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে বা কোন কোন মহাদেশকে পৃথক করে এবং কোন কোন সাগরকে যুক্ত করে, সেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। তো এটা মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে ম্যাপ, অবশ্যই সহজ বুদ্ধি হচ্ছে ম্যাপ। যারা ম্যাপ মানচিত্র নিয়ে খুব দক্ষ এবং যারা জানো যে আচ্ছা জিব্রাল্টার এই জায়গায় থাকে, তাহলে এই সাগরের মাঝে, তাদের খুব ইজিলি মনে থাকে, দেখলেই মনে থাকে। বাট যারা এত ম্যাপ ট্যাপ নিয়ে চিন্তা করো না যে না আমি এত কিছু পড়বো না, আমি খুব দ্রুত মনে রাখতে চাই, তাদের জন্য যে টেকনিক সেটা হলো যে প্রথমে তুমি নিজের মতো ঠিক করে নিবা যে প্রথমে পৃথক আর তারপর হচ্ছে যুক্ত, প্রথমে হচ্ছে পৃথক তারপর হচ্ছে যুক্ত। অর্থাৎ আমরা যে ট্রিক দিব, শুরুর দুইটা হচ্ছে পৃথক করবে, শেষের দুইটাকে যুক্ত করবে। আমি একটা জিনিস দেখাই। সো জিব্রাল্টার প্রণালী বলা হয়েছে যে জিব্রাল্টার প্রণালী যুক্ত করে আফ্রিকা এবং পৃথক করে আফ্রিকা এবং ইউরোপকে। তাহলে আমি এখানে একটু লিখে দিই, আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করে হচ্ছে জিব্রাল্টার প্রণালী, বইয়ে বলা আছে। আচ্ছা, তাহলে যুক্ত করে কাকে, যুক্ত করে, তাহলে আমি যদি এখানে লিখি তাহলে মনে করো এটা আফ্রিকা, এটা আফ্রিকা আর এটা ইউরোপ। তার মানে আমরা কিন্তু মহাদেশের নাম লিখলাম। এখন আফ্রিকা মহাদেশের অ্যাকচুয়ালি কোন দেশটা এখানে আছে, ইউরোপের কোন দেশটা এখানে আছে, সেটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা পরীক্ষা আসে, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তবে আফ্রিকা ইউরোপ জানলে আমরা দেশ দিলেও কিন্তু পারবো। যদি বলে স্পেন বা মরক্কো বা এরকম আসে, তাহলে সেটা আগেই আমরা পড়বো মহাদেশ দেশ, তাহলে কোন মহাদেশে কোন দেশ আছে তখন কিন্তু এমনি মনে থাকবে, যে কোনো একটা মনে রাখলেই কিন্তু অপরটা পাওয়া যায়। তো যাই হোক, তাহলে জিব্রাল্টার প্রণালী, তাহলে মনে করো এই হচ্ছে সেই জিব্রাল্টার প্রণালী। তোমরা যদি ম্যাপ দেখো, ম্যাপে এভাবেই আছে যে জিব্রাল্টার প্রণালী, একদিকে আফ্রিকা একদিকে ইউরোপ, আর যে দুইটা সাগরকে যুক্ত করছে একটা হচ্ছে ভূমধ্য সাগর আর একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। ওকে, যাই হোক, আমার মানচিত্রের মতো নাও হতে পারে, উল্টা হয়ে যেতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এই। তাহলে প্রণালী হচ্ছে এমন কিছু যেটা দুইটা স্থলভাগকে পৃথক করে, দুইটাকে যুক্ত করে। এটা পড়ার নর্মাল নিয়ম হচ্ছে ম্যাপ দেখে পড়া, কিন্তু কেউ যদি ম্যাপ দেখে না পড়ে এভাবে পড়ো, যেহেতু জিব্রাল্টারের শুরুতে কি আছে, জি আছে, পৃথক করছে কাকে, আফ্রিকাকে, কার সাথে, ইউরোপের সাথে, আর যুক্ত করছে ভূমধ্য সাগরকে কার সাথে, আটলান্টিকের সাথে। তাহলে আমরা জানি আই মানে আমি, মাঝে মধ্যে আমি না বলে বলে না, হ্যাঁ আইতান্ন এরকম টাইপের। তাহলে তুমি যদি শুধু এই লাইনটুকু পড়ো যে জি মানে হ্যাঁ, আই ভুয়া মানে আমি ভুয়া, ওকে, তাহলে জি আই ভুয়া, তাহলে তোমার কিন্তু এমনিতেই মাথায় আসবে যে জিতে জিব্রাল্টার, আফ্রিকা, ইউরোপ, ভূমধ্য সাগর, আটলান্টিক। এখন মনের মধ্যে আসতে পারে যে ভাই এটা আফ্রিকা না হয়তো আমেরিকা হতে পারে, এটা আটলান্টিক সাগর না হয়তো আরব সাগর হতে পারে। সো সেটা কিন্তু তোমার কয়েকবার পড়লেই কিন্তু এমনিই মনে থাকবে। এবং অপশনেও তুমি যেহেতু আরব চিন্তা করছো, অপশনে এমন হতে পারে আরবটা থাকলোই না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এই, তাহলে যেটা সঠিক আনসার সেটাই কিন্তু অপশনে থাকে। তাহলে তুমি হয় ম্যাপ দেখে পড়বা, তাহলে তো তোমার মানচিত্র নিয়ে খুব ভালো একটা দক্ষতা চলে আসবে। আর যদি ম্যাপ দেখে তুমি না পড়ো, তাহলে তুমি এভাবে সংক্ষেপ করে নিতে পারো। প্রথম দুইটা হচ্ছে পৃথক করবে, পরেরটা হচ্ছে কি, পরেরটা কি, যুক্ত করবে। তো এখন আমি তো শুধুমাত্র একটা করে ধরো লেটার দিয়ে জিনিসটা বানালাম, অনেকেই
এভাবে পড়ে যে জেব্রা আফ্রিকা ইউরোপে দেখা যায়, এরকম করে অনেক বড় বানায়। সব বড় বানালেই বেশি প্যাচ লাগবে, তুমি বারবার শুধু পড়বা হ্যাঁ জি আই ভুয়া, তুমি ভুয়া না হলেও আমি ভুয়া না হলেও মনে মনে বলবা জি আই ভুয়া। যদি হইতে এরকম জি তুই ভুয়া তাহলে খুব ভালো হতো, তাই না? তো এরকম হচ্ছে, এভাবে তোমরা মনে রাখতে পারো জিব্রাল্টার প্রণালী। ওকে, এছাড়া আরেকটা প্রণালীর কথা আমি একটু বলি, সেটা হচ্ছে নাম শুনে থাকবা বসফরাস প্রণালী। সেটা এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে, এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে, যুক্ত করেছে কৃষ্ণ সাগরকে মারমার সাগরের সাথে। এই হচ্ছে বসফরাস প্রণালী। তাহলে এটা তুমি কিভাবে মনে রাখতে পারো? তাহলে এটা তুমি এভাবে মনে রাখতে পারো। তাহলে এই যে প্রথমে ধরো তুমি ব লেখাতে পারো, তবে আমি আরেকটা স্টাইল শিখাই দেই, যেমন এশিয়া ইউরোপ, তাহলে আমি এভাবে লিখলাম এই মানে এশিয়া ইউরোপ, এখানে অন্য কিছু হওয়ার চান্স নাই। তারপর এখানে বসফরাসের এই বসটা লিখলাম, এই বস কি লিখলাম, এই বস। এই বসকে কি বললাম আমি? তাহলে প্রথমটা কিন্তু পৃথক করা থাকলো। তাহলে এই বসকে বললাম এই বস কৃষ্ণ সাগরে মর, তাই না? তাহলে এই বস কৃষ্ণ সাগরে মর। তার মানে হয়ে গেল যে বসফরাস প্রণালী সেটা এশিয়া ইউরোপকে পৃথক করছে এবং কৃষ্ণ সাগর আর মারমার সাগরকে যুক্ত করছে, হয়ে গেল। আবার দেখা গেল দার্ডানেলেস কি নামে একটা প্রণালী আছে, সেটাতে আবার এরকম ভাবে মনে রাখতাম এই দাদা ইজি মোর। এই হচ্ছে ব্যাপার। এভাবে তুমি যদি 7-8টা লাইন মনে রাখো, তোমার প্রণালী কিন্তু শেষ এবং একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে গেল। তো আশা করি বুঝতে পারছো যে প্রণালী কিভাবে পড়তে হবে, তোমাদের বইয়ে আছে, তুমি হয়তো বা নিজেই চেষ্টা করে এখন এভাবে বানাতে পারবা, ঠিক আছে? আর না হলে আমরা যখন প্রণালী নিয়ে ক্লাস নিব তখন আমরা সবগুলোই একসাথে বলে দিব ইনশাআল্লাহ। তো হয়ে গেল প্রণালী। তোমাদের একটু কমেন্ট করি, এরপরে আমরা আর একটা নতুন টপিকে যাব, ঠিক আছে? বুঝছো কিনা? আচ্ছা, এবার আসি। হ্যাঁ, মারমার সাগর, নিচেরটা সাগর লেখা, ভাই বুঝছো তো না? এবার আমরা যেটা আন্তর্জাতিকের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব, সেটা হলো নাম্বার 6 সীমারেখা। নাম্বার 6 হচ্ছে সীমারেখা। সো বিভিন্ন দেশের মধ্যে সীমারেখা থাকে বা লাইন থাকে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কোন লাইন দ্বারা পৃথক, তাই না? ভারত পাকিস্তান কোন লাইন দ্বারা পৃথক, বা ভারত পাকিস্তানের মধ্যে কোন লাইন আছে। তো এই প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আসে, এটাই হচ্ছে সীমারেখা। তো এক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, প্রথমে ধরো ভারত আর পাকিস্তানের মধ্যে কি কি লাইন আছে। যদি তোমরা দেখো যে দুইটা দেশের মধ্যে একাধিক লাইন আছে, তাহলে সেই দুইটা লাইনই একসাথে অন্তত লিখে রাখবা। যেমন ভারত পাকিস্তানের মধ্যে যে দুইটা লাইন, সেটার একটার নাম হচ্ছে র্যাডক্লিফের নামে নামকরণ হয়েছে, র্যাডক্লিফ লাইন। আর একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। তাহলে এই দুইটা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে। আবার যদি আমরা দেখি ভারত চীনের মধ্যে যে লাইন, সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আর ভারত চীনের মধ্যে সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তার মানে দেখো এই দুইটাতে অনেকেই কনফিউজড হয়ে যেতে পারে। একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল আর একটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই অ্যাকচুয়াল ব্যাপারটা এক্সট্রা আছে ভারত চীনের মধ্যে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তুমি মনে রাখবা কিভাবে। সো এভাবে কিন্তু আরো অনেকগুলো লাইন আছে, তুমি তোমার মাথায় যেভাবে আসে সেভাবেই মনে রাখবা। কিন্তু আমার কথা হচ্ছে মুখস্থ করার আগে একটু ভাববা। যেমন অনেকেই ভাবতে পারে যে লাইন অফ কন্ট্রোল আছে মানেই ভারত আছে, এখন পাকিস্তান না চীন। হয়তো অনেকেই ভাবতে পারে যেখানে অ্যাকচুয়াল এই চ আছে সেটা হয়তো বা চীন হবে, এভাবে অনেকেই ভাবতে পারে, তাই না? তাহলে যেখানে অ্যাকচুয়াল নাই, চ নাই, সেটা হচ্ছে পাকিস্তানের সাথে। আবার তোমরা একসাথে মিলায়ে পড়তে পারো। সেটা হচ্ছে এভাবে, যেমন ভারত পাকিস্তানের মধ্যে যে দুইটা লাইন তোমরা দেখতে পাচ্ছ, সেখানে র্যাডক্লিফ আছে,
হ্যাঁ, তো রেড ক্লিফের শুরুতে রেড আছে, রেডটাকে তুমি যদি এভাবে রেড ভাবো, রেড মানে হচ্ছে লাল, ঠিক আছে? তাহলে এভাবে যদি আমরা লাইন অফ কন্ট্রোলকে আমরা যদি ইংলিশে লিখি লাইন অফ কন্ট্রোল, তাহলে সংক্ষেপে হয়ে গেল লক। তাহলে এভাবে মনে রাখতে, আমি রাখছিলাম শুরুতে যে লাল ফিতায় ভারত পাকিস্তান লক, জাস্ট এভাবে পড়তাম যে লাল ফিতায় ভারত পাকিস্তান লক, অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখা হচ্ছে লাল ফিতা মানে রেড ক্লিফ লাইন, আর লক লাইন অফ কন্ট্রোল। এখন ভারত চীনের মধ্যে কি অ্যাকচুয়াল কন্ট্রোল, তাহলে সেই অ্যাকচুয়াল কন্ট্রোল তো আছে, এবং ভারত চীনের মধ্যে কিন্তু আর একটা লাইন আছে, সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। তো সেক্ষেত্রেও তুমি একটা হয়তো বা ট্রিক বানাতে পারো। আমি যেভাবে পড়তাম সেটা হচ্ছে এরকম, ভারত চীনের মোহন কাকা চান্দি তার অ্যাকচুয়াল ফাঁকা। তাহলে লাইনটা ছিল এরকম যে ভারত চীনের মোহন কাকা চান্দি তার অ্যাকচুয়াল ফাঁকা, অর্থাৎ ভারত আর চীনের মধ্যে ম্যাকমোহন লাইন আর অ্যাকচুয়াল, এই অ্যাকচুয়াল, সো আর কোনো লাইনের মধ্যে অ্যাকচুয়াল নাই, তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে তুমি হয় এগুলোর সাথে মিলিয়ে একটা লাইন বানাতে পারো, অথবা এটা দেখে এটার কোনো অক্ষরের সাথে মিল করেও তুমি পড়তে পারো। সো এটা তোমার ইচ্ছা, কিন্তু তুমি তোমার মতো করে বানাবা, ভাববা। তুমি বইটা খুলে ভারত পাকিস্তান রেড ক্লিপ এভাবে পড়বা না, একটু ভাববা ভারত পাকিস্তান, আচ্ছা চিন্তা করো ভারত কোথায় পাকিস্তান কোথায়, ঠিক আছে, এদের মধ্যে রেড ক্লিফ, তাহলে পারলে একটু রেড ক্লিফ নিয়ে পড়ো। হ্যাঁ, রেড ক্লিফ কিভাবে কি করেছিল, তাই না? তো যদি পড়ো ডিটেলস তাহলে কিন্তু মনে থাকবে, কিন্তু তোমাদের বইগুলোতে রেড ক্লিফ কেন, এই ভারত পাকিস্তানের সময় ওর অবদানটা কি ছিল দেখে ওর নামে লাইন করা হলো, এগুলো তো বিস্তারিত নাই। বিস্তারিত থাকলে ওই গল্পটা পড়লেই হইতো। আসলে এত পড়া, প্রত্যেকটার জন্য যদি তুমি বিস্তারিত পড়তে যাও আসলে তোমার ভালোই লাগবে না। এ কারণে শুধুমাত্র বইগুলোতে দেওয়া কার কার মাঝে কোন লাইন, কিন্তু কিভাবে আসে সেগুলো নাই। এ কারণে তুমি এভাবে আমার মনে হয় শর্টকাট ট্রিক্স দিয়ে পড়তে পারো। তো এই হচ্ছে, আমরা আগের দিন 3টা টপিক পড়ছি, একদিনের ভিডিওটা অনেক বড় হয়ে গেলে ঝামেলা। সো আজকেও মনে হয় আমরা 3টা টপিক পড়লাম, সদর দপ্তর পড়লাম, প্রণালী পড়লাম, সীমারেখা পড়লাম। সো এই 3টা টপিক বুঝছো কিনা বা এভাবে পড়লে পারবা কিনা তোমরা একটু আমাকে জানাও, দেন আমরা শেষ করে দেবো আজকের ক্লাস। কারণ আজকেও মনে হয়, আচ্ছা অনেকে কিছু দেখতে পাচ্ছ না, তাহলে যখন দেখতে পাবা একটু বইলো, অথবা এটার স্ক্রিনশট নিয়ে নিও। আমি তাহলে আজকের ক্লাসটা শেষ করে দিই, কারণ আজকেও কত মিনিট হলো, এখন 4:30 বাজে, তার মানে 25 মিনিটের মতো মনে হয় অলরেডি হয়ে গেছে। তাহলে বেশি হলে সমস্যা। আচ্ছা 23 মিনিট হয়েছে, ঠিক আছে। তার মানে যে জিনিসগুলো হচ্ছে চেঞ্জ হবে না, যেমন এই যে সীমারেখা ভারত পাকিস্তানের মধ্যে যে রেড ক্লিফ লাইন, এটা কি জিন্দেগিতে আর চেঞ্জ হবে? রেড ক্লিফ লাইন ভারত পাকিস্তান ছাড়া ভারত চীনে কি চলে যাবে? যাবে না কিন্তু। তাহলে এই যে জিনিসগুলো তুমি জানোই এগুলো ফিক্সড, তাহলে এগুলো আগে থেকে ভাই পড়ে রাখলে অ্যাডমিশনের আগে তোমার কিন্তু আর টেনশন করতে হবে না। তোমরা অনেকে ল নিয়ে পড়তে চাও, আইন বিষয়ে পড়তে চাও, তো আইন বিষয়ে পড়তে গেলে তোমার তো সাধারণ জ্ঞান লাগবেই। তাহলে সেই সাধারণ জ্ঞানে তোমার তো শুধু বাংলাদেশ দিয়ে হবে না ভাইয়া, তোমাকে আন্তর্জাতিকও লাগতে হবে। ভবিষ্যতে তুমি আজকে যেভাবে এই যে পড়ছো, এই একই পড়া দিয়ে তোমার ভবিষ্যতে তোমার বিসিএসেও কিন্তু তোমার কাজে লাগবে। বিষয়টা হচ্ছে এই, আর কিছুই না। ওকে, তো যদি বুঝতে পারো বা স্ক্রিনটা যদি স্পষ্ট থাকে, তোমরা এখন এটাকে পারলে স্ক্রিনশট নিয়ে নাও। আর এই তো হয়ে গেল, একটা লাইভের জায়গায় 2টা লাইভ হয়ে গেল সাধারণ জ্ঞান নিয়ে। এবং এরপর থেকে আমরা যদি কোনো টপিক নিয়ে আলোচনা করি, সেটা হয়তো আমরা ইউটিউবে দিয়ে দিব সরাসরি, তোমরা সেখান থেকে দেখে নিব। তো ঠিক আছে, এটা তো গেল আন্তর্জাতিক। বাংলাদেশ নিয়ে তো ভিডিও করছি, সামনে আরও আসবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।